প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা বাংলা প্রথম পত্রের যে সুচেতনা যে কবিতাটি আছে তার এমসিকিউ সম্পর্কে আজকে আমরা ক্লাস নিব বা আমরা ক্লাস করব। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা যদি দেখি যে সুচেতনা কবিতাটা হচ্ছে আসলে মূলত আমাদের যে মানব সমাজের যে এই যে একটা দুরবস্থা, সেই দুরবস্থাকে কেন্দ্র করে আমাদের পৃথিবীর জন্মের পর থেকে শত যুদ্ধ বিগ্রহ এগুলো লেগেই আছে। কবি এখানে একটি জায়গার কথা ইন্ডিকেট করার চেষ্টা করেছেন, একটি দ্বীপের কথা বলার চেষ্টা করেছেন যে আমরা এমন একটি দ্বীপের মধ্যে বাস করব বা এমন একটি জায়গার মধ্যে থাকব যেখানে আর মানুষে মানুষে কোনো রক্তারক্তি হবে না কোনো যুদ্ধ বিগ্রহ, যেখানে সবাই মানে মানুষকে মানুষের মতো ট্রিট করা হবে, মানুষকে মানুষের মতো চিন্তা করে ভাবা হবে, কল্পনা করা হবে। এই যে একটা যে কল্পনা, এই যে একটা যে চেতনা বা একটা যে সুবুদ্ধি, এই কল্পনাটাকেই আসলে আমাদের কবিতায় সুচেতনা হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আমাদের মনের যে চিন্তাটা, সেই মনের চিন্তাটা যেন ভালো হয়, মানুষের জন্য কল্যাণকামী হয়, সেই কল্যাণকামী চিন্তাটাই বা সেই কল্যাণকামী জায়গাটাই হচ্ছে কবি সুচেতনা হিসেবে উল্লেখ করতে চেয়েছেন। তাহলে চলো আমরা এখানে যে গুরুত্বপূর্ণ এমসিগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করি। প্রথমে আমাদের আছে যে জীবনানন্দ দাশ কত সালে জন্মগ্রহণ করেন। জীবনানন্দ দাশ আমরা জানি অপশন আছে 97, 98, 1899 নাকি 1900। আমরা জানি যে জীবনানন্দ দাশ 1899 সালে জন্মগ্রহণ করেন। এই সেম ডেটেও আমরা আমাদের যে জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, ওনার জন্মসালও কিন্তু সেম সালে 1899 সালে। তাহলে দুজনের জন্মের সালই কিন্তু সেম 1899 সাল। ওকে, পরবর্তীতে আমরা যাই যে জীবনানন্দ দাশের মা ছিলেন একজন কবি, গৃহিণী, শিক্ষক নাকি ডাক্তার। তাহলে এই জীবনানন্দ দাশের যিনি মা, উনিও ছিলেন একজন কি কবি। জীবনানন্দ দাশের মা ছিলেন, ওনার নাম ছিল কুসুম কুমারী দাস, উনিও একজন কবি ছিলেন, কবিতা লিখতেন। ওকে, একটা উদ্দীপক দেওয়া আছে, দেখো। আজ অশান্ত দিন, বেঁচে থাকা আশা ক্ষীণ, তবু পথ চাওয়া অবিরাম। এই যে অশান্ত দিন, হ্যাঁ, একটা অশান্ত দিন যাচ্ছে মানুষের মনের মধ্যে, বেঁচে থাকা আশা ক্ষীণ, বেঁচে থাকবো কিনা এর কোনো গ্যারান্টি নাই, অনেক ক্ষীণ, অনেক অল্প, বেঁচে থাকবো নাকি মরে যাব। তবু পথ চাওয়া অবিরাম, তবু আমরা স্বপ্নের পথে চেয়ে হাঁটতে ভালোবাসি, স্বপ্ন দেখতে ভালোবাসি, ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করি। এই লাইনগুলো এখানে উদ্দীপকে বলা আছে। আমরা প্রশ্নটা একটু দেখি যে উদ্দীপকটি কোন চেতনার দিক থেকে সুচেতনা কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। নৈরাশ্য চেতনা, আশাবাদী চেতনা, ভাববাদী চেতনা নাকি সাম্যবাদী চেতনা। তাহলে আমাদের অ্যান্সারটা হবে আশাবাদী চেতনা। কবিও কিন্তু এখানে একটা আশা করেন যে এই যে যুদ্ধ বিগ্রহ পৃথিবীতে লেগে আছে, আমরা বাঁচবো কি বাঁচবো না এর কোনো আশা নেই, তবু আমরা কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করি। মূলত উনি যেহেতু 1899 সালে জন্মগ্রহণ করেছেন, উনি কিন্তু মোটামুটি দুইটা বিশ্বযুদ্ধ সচক্ষে দেখেছেন। একটা বিশ্বযুদ্ধ হয়েছে 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত। তাহলে এই যে দুইটা যে বড় বড় যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধতে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ মারা যায়। আমরা জানি যে আমাদের প্রথম বিশ্বযুদ্ধে প্রায় কিন্তু 1 কোটির মতো মানুষ মারা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় 2 কোটির মতো মানুষ মারা যায়, আহত হয়েছে তো আরও অনেক। তাহলে এই যে মানুষে যে রক্তারক্তি, এটা তিনি কবি অনুভব করেছেন, কবি সচক্ষে দেখেছেন বিশ্বযুদ্ধগুলা, যার ফলে কবি এখানে বোঝাতে চেয়েছেন, বলতে চেয়েছেন আমাদের আসলে মুক্তি এভাবে সম্ভব নয়। আমরা যদি চিন্তা করি যে আমাদের যুদ্ধের মাধ্যমে আমাদের মুক্তি সম্ভব, যুদ্ধের পরে আমাদের মুক্তি আসবে, সেটা কিন্তু আর আসে না। দেখা গেছে প্রথম বিশ্বযুদ্ধের পর অনেকের কাছে মনে হইতে পারে যে যুদ্ধ শেষ হইলেই হয়তো আমাদের মুক্তি আসবে, কিন্তু যুদ্ধ শেষ হয়ে যায় কিন্তু মুক্তি কি আর আসে? মুক্তি আর আসে না। পরবর্তীতে আবার যুদ্ধ বাদে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, অনেক মানুষ মারা যায়। তাহলে এভাবে কিন্তু মুক্তি কিন্তু আর আসে না। পরবর্তীতে আমরা আরও কোল্ড ওয়ার বা আরও হচ্ছে আমাদের যে ওয়ারগুলো আছে, সিভিল ওয়ার, এগুলো কিন্তু আমরা দেখতে পাই প্রতি দেশে নিজেদের মধ্যে যে যুদ্ধ, এগুলো। তো এগুলো সম্পর্কে তোমরা আরও ধারণা নিবা হয়তো তোমরা যখন জিকে পড়বা অ্যাডমিশনের। তো আমি জাস্ট শুধু তোমাদের এই কবিতার ক্ষেত্রে ধারণা দিচ্ছি। তাহলে এই যে যুদ্ধগুলা কিন্তু আর বন্ধ হচ্ছে না, শেষ হচ্ছে না। মানুষ হয়তো ভাবতেছে যে যুদ্ধ হয়ে গেলেই হয়তো আমরা শান্তি পাবো, কিন্তু আর শান্তিটা আসতেছে না। যার ফলে কবি এই কবিতাটি হয়তো রচনা করেছেন যে এইভাবে আসলে মানুষের মধ্যে শান্তি কখনো আনা সম্ভব নয়। মানুষের যদি শুভবুদ্ধির উদয় না হয়, মানুষের যদি চিন্তা চেতনার উন্নতি না ঘটে, তাহলে হয়তো আর আমাদের বেঁচে থাকাই সম্ভব নয়, আমাদের এই পৃথিবীটাই হয়তো এক সময় ধ্বংস হয়ে যাবে। যার ফলে কবি একটা দ্বীপের কথা চিন্তা করেছেন, সুদূর এক দ্বীপ যেখানে কোনো যুদ্ধ থাকবে না, যেখানে মানুষে কোনো হানাহানি কিংবা রক্তারক্তি থাকবে না।
তাহলে এই সুচেতনা কবির সাথে সাদৃশ্যপূর্ণ দিশ হচ্ছে আশাবাদী চেতনা, যে দুজনেই কিন্তু আশা করতেছে যে এই যুদ্ধের পরেও আমরা একটা ভালো সমাজ বা ভালো পৃথিবী হিসেবে আমরা পাবো। ওকে, পরবর্তী প্রশ্ন আমরা যাই যে সুচেতনা কবিতার যে চরণে উক্ত চেতনার প্রকাশ ঘটেছে তা হলো শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়, মানুষ তবু ঋণী পৃথিবীর কাছে, এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। তাহলে শাশ্বত রাত্রি, এই যে আমাদের যে এতগুলো রাত, এতগুলো রাতের বুকেই সকলই অনন্ত সূর্যোদয়, এক সময় আমাদের সূর্যটা উদয় হবেই, এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। তাহলে আমাদের 1 এবং 3 হতে পারে আমাদের সঠিক উত্তর, খ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। জীবনানন্দ দাশ কোন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন? তো তিনি যেহেতু বাংলা কবিতা লিখতেন, বাংলা কাব্যগ্রন্থ লিখেছেন, বাট তিনি কিন্তু আসলে বাংলা ডিপার্টমেন্টের ছিলেন না বা বাংলা বিভাগে কখনো পড়াশোনা করেন নাই। তাহলে তিনি কোথায় পড়াশোনা করেছেন? তিনি পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্যে, অর্থাৎ ওনার সাবজেক্টটা ছিল ইংলিশ, বাট উনি লেখালেখি করেছে কিন্তু এই যে বাংলাতে, বাংলা কবিতা বা বাংলা কাব্য এগুলো। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? রূপসী বাংলা, বনলতা সেন, মহাপৃথিবী, ঝরাপালো। তাহলে তুমি যদি একটু দেখো, এই চারটাই কিন্তু জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ, এই চারটাই জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ। কিন্তু আমাদের যেহেতু বলেছে যে প্রথম কাব্যগ্রন্থ কোনটি, তাহলে আমাদের অ্যান্সারটা হবে ঝরাপালক। এটা হচ্ছে জীবনানন্দ দাশের প্রথম লেখা কাব্যগ্রন্থ। এই চারটা ছাড়াও আরো কিছু কাব্যগ্রন্থ আছে যেগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, যেমন একটা আছে ধূসর পাণ্ডুলিপি, ঠিক আছে, ধূসর পাণ্ডুলিপি। তারপর হচ্ছে আমাদের জীবনানন্দ দাশের কবিতা তুমি যদি পড়ো তাহলে তুমি একটা পোকার নাম দেখতে পাবা সচরাচর, যেটা তিনি বলতে চান, যেটা হচ্ছে সুদর্শন পোকা, ঠিক আছে। তো এই সুদর্শনা একটা আমাদের কাব্যগ্রন্থ আছে জীবনানন্দ দাশের, সুদর্শনা। তারপরে আরেকটা কাব্যগ্রন্থ আছে যেটা খুবই বিখ্যাত, সেটা হচ্ছে 7টি তারার তিমির, 7টি তারার তিমির। তাহলে এইগুলো হচ্ছে কিন্তু জীবনানন্দ দাশের খুবই বিখ্যাত বিখ্যাত কাব্যগ্রন্থ। এইগুলো ছাড়াও যে রূপসী বাংলা, বনলতা সেন, মহাপৃথিবী, ঝরাপালক, এগুলো কিন্তু জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ। তো আমাদের যেহেতু বলেছে প্রথম কাব্যগ্রন্থ কোনটি, আমাদের অ্যান্সার হবে ঝরাপালক, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আমরা যাই যে জীবনানন্দের কোন গ্রন্থে তিনি বাংলাদেশের নিসর্গের তুলনা রহিত ছবি এঁকেছেন, অর্থাৎ বাংলাদেশের সৌন্দর্যের কথা বলেছেন তিনি কোন কাব্যগ্রন্থে? তো এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা তোমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পরীক্ষা দিবা তাদের জন্য। কেননা গত বছর একটা পরীক্ষায় এসেছিল, প্রশ্ন এসেছিল এরকম যে রবীন্দ্রনাথের কোন গ্রন্থে বা রবীন্দ্রনাথের কোন চিঠিতে বাংলাদেশের কথা বলা আছে, রবীন্দ্রনাথের কোন গ্রন্থে বা কোন চিঠিতে বাংলাদেশ সম্পর্কে বলা আছে, এরকম কিন্তু একটা প্রশ্ন এসেছিল বাংলাতে। তো সেটার অ্যান্সার হচ্ছে ছিন্নপত্র, ঠিক আছে। ছিন্নপত্র ওনার যে বইটা আছে সেই বইতে বাংলাদেশের সৌন্দর্যের কথা তিনি উল্লেখ করেছেন। তো সেমভাবে এই প্রশ্নটা কিন্তু সেম ক্যাটাগরির প্রশ্ন। দেখো যে জীবনানন্দের কোন গ্রন্থে তিনি বাংলাদেশের নিসর্গের অর্থাৎ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের ছবি এঁকেছেন? তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? দেখো, রূপসী বাংলা, মাল্যবান কবিতার কথা নাকি মহাপৃথিবী? তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে রূপসী বাংলা। এই রূপসী বাংলা কাব্যগ্রন্থে তিনি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলেছেন। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এটা অবশ্যই তোমরা মনে রাখার চেষ্টা করবে। পরবর্তী আমরা প্রশ্ন যাই যে ধূসর পাণ্ডুলিপি জীবনানন্দের কোন ধরনের রচনা? তাহলে আমরা কিন্তু একটু আগেই মাত্র দেখে আসলাম যে ধূসর পাণ্ডুলিপি, 7টি তারার তিমির, এগুলো হচ্ছে কি আমাদের জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ, ঠিক আছে। তাহলে এটা কোন ধরনের রচনা? এটা অবশ্যই একটা কি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ। পরবর্তী প্রশ্ন যদি যাই যে মাল্যবান উপন্যাসটি কে রচনা করেছেন? তাহলে এটা কিন্তু উপন্যাস, এটা কিন্তু কোনো কাব্যগ্রন্থ না। মাল্যবান উপন্যাস, এটা হচ্ছে জীবনানন্দ দাশের উপন্যাস। তাহলে এটি কে রচনা করেছেন? এটা রচনা করেছেন জীবনানন্দ দাশ। ওকে, পরবর্তী এমসিকিউতে যদি যাই যে কবির ভাবনায় সুচেতনা কিসের সঙ্গে তুলনীয়? এই যে সুচেতনাটা, এটা কিসের সাথে তুলনা করেছেন তিনি? নারীর সঙ্গে, সৌন্দর্যের সঙ্গে, দূরতর দ্বীপের সঙ্গে, নাকি কবিতার সঙ্গে? তাহলে আমি কিন্তু তোমাদের বলেছি যে এই যে সুচেতনাটা তিনি আসলে কল্পনা করেছেন একটা দূরের একটা দ্বীপের সাথে, যেই দ্বীপে মানুষের কোনো হানাহানি, কোনো ভেদাভেদ থাকবে না মানুষে। পরবর্তী প্রশ্ন যদি দেখি, জীবনানন্দ দাশ সুচেতনতাকে দূরতর দ্বীপ রূপে কল্পনা করেছেন কেন? অর্থাৎ এটাকে কেন তিনি দূরের সাথে তুলনা করেছেন, কেন তিনি কাছের কোনো দ্বীপের সাথে তুলনা করেন নাই? সাধারণের অগম্য বলে
যেখানে গমন করতে পারবে না, রহস্যময়তা প্রকাশের জন্য কবির নাবিক সুলভ মানসিকতার কারণে কবি নাবিক সুলভ মানসিকতা তৈরি করতে চান, যে এখানে সবাই হচ্ছে নৌকা পাড়ি দিয়ে তোমরা হচ্ছে দ্বীপে যাবে। এজন্য সুচেতনা সকলের মাঝে বিরাজমান নয় বলে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে সুচেতনা সকলের মাঝে বিরাজমান নয় বলে, কারণ সবার মধ্যে কিন্তু এই শুভ চেতনা বা শুভ বুদ্ধির উদয় ঘটে না। যার ফলে কবি এখানে দূরের একটা দ্বীপের সাথে তুলনা করেছেন, যে এই যে শুভ বুদ্ধি মানুষের মাঝে যখন উদয় হবে, মানুষে যখন সরলভাবে সহজভাবে চিন্তা করা শুরু করবে, তখনই হয়তো আমরা ওই দ্বীপে পৌঁছাতে পারবো। ওই দ্বীপে কি আমাদের কোনো নদী, নৌকা, নালা, খাল, বিল পেরিয়ে পৌঁছাতে হবে? অ্যান্সার হচ্ছে না। আমরা তখনই ওই দ্বীপে পৌঁছাতে পারবো যখন মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, যখন কোনো রক্তারক্তি, হানাহানি পৃথিবীতে ঘটবে না। তখনই হয়তো আমাদের এই পৃথিবীটা একটা দ্বীপের সঙ্গে আমরা তুলনা করতে পারি। সেই দ্বীপটাই তিনি এখানে কল্পনা করেছেন, যে সুচেতনা কবিতায় সেই দ্বীপে আমরা চাইলে পৌঁছাতে পারবো। ওকে, পরবর্তী এমসিকিউতে যদি আমরা যাই, যে সুচেতনা কবিতায় দূরতর দ্বীপটি কোথায় অবস্থিত? সকালের নক্ষত্রের কাছে, বিকালের নক্ষত্রের কাছে, সন্ধ্যার নক্ষত্রের কাছে, নাকি না রাতের নক্ষত্রের কাছে? তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে বিকেলের নক্ষত্রের কাছে, অর্থাৎ কোনো এক বিকেলের নক্ষত্রের কাছে যদি আমরা পৌঁছায় যাই, তাহলে সেইখানে কিন্তু আমরা এই দ্বীপে পৌঁছাতে পারবো। পরবর্তী প্রশ্ন যদি দেখি, যে দারুচিনি বনানীর ফাঁকে কি আছে? নির্জনতা, পাখির কলতান, সুরম্য প্রাসাদ, নাকি সুচেতনা? তাহলে এই যে দারুচিনি বনানীর ফাঁকে, অর্থাৎ গাছের ফাঁকে, দারুচিনি গাছের ফাঁকের দিকে আমাদের কি আছে? এই ফাঁকে হচ্ছে আমাদের নির্জনতা আছে, যেখানে সবাই একদম কোনো কোলাহল ছাড়া বসবাস করতে পারবে, সুন্দরভাবে সহজ সরলভাবে বসবাস করতে পারবে, জীবনযাপন করতে পারবে। পরবর্তী প্রশ্ন দেখি, যে কোনটি পৃথিবীর শেষ সত্য নয়? অর্থাৎ কোনটি পৃথিবীর শেষ সত্য নয়, আরও আছে সত্য? রণ রক্ত বিফলতা, রণ রক্ত সফলতা, অসুখ ক্রমমুক্তি, রাত্রি ও সূর্যোদয়। তাহলে আমাদের অ্যান্সারটা হবে রণ রক্ত সফলতা। অর্থাৎ রণ মানে হচ্ছে যুদ্ধ করব, সেই যুদ্ধের ফলে কি হবে? প্রচুর পরিমাণে মানুষের রক্ত যাবে, মানুষ আহত হবে, নিহত হবে, তারপর আমাদের মনে করি যে আমাদের তারপর হয়তো সফলতা আসবে। কিন্তু এটাই পৃথিবীর শেষ সত্য নয়, আরও সত্য আছে। যেমন মানুষ এই যে প্রথম বিশ্বযুদ্ধেই কিন্তু চিন্তা করেছিল যে প্রথম বিশ্বযুদ্ধের পর হয়তো মানুষ মুক্তি পেয়ে যাবে, কিন্তু পৃথিবী আরও একটি যুদ্ধ দেখেছে, বিশ্ববাসী আরও একটি যুদ্ধ দেখেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু প্রায় 2 কোটি মানুষ মারা যায়। তাহলে এটিই শেষ সত্য নয়, যে মানুষের মনে যখন এই যুদ্ধ হবে, রক্তপাত হবে, তারপর মানুষের সফলতা আসবে, এটি কিন্তু মানুষের শেষ সত্য নয়। পরবর্তীতে কিন্তু আবারও যুদ্ধ হয়, আবারও আমাদের সমস্যা সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন যদি দেখি, যে এই পৃথিবীর রণরক্ত সফলতাকে কবি শেষ সত্য বলে স্বীকার করেন না কেন? পৃথিবীর গভীরতর অসুখ বলে, কবি আশাবাদী হতে পারছেন না বলে, পৃথিবীর ক্রমমুক্তিতে আশাবাদী বলে, নাকি কবি সত্য দ্রষ্টা বলে? কারণ হচ্ছে এখানে কেন কবি করতে পারতেছে না, স্বীকার করেন না, কারণ পৃথিবীর ক্রমমুক্তিতে আশাবাদী বলে। কারণ এটা কবি মনে করতেছেন যে পৃথিবী আস্তে ধীরে মুক্তি পাবে, মানুষের যখন শুভবুদ্ধি করবে তখনই এই পৃথিবীটা এই যুদ্ধ থেকে, এই বিগ্রহ থেকে মানুষ মুক্তি পাবে। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে পৃথিবীর ক্রমমুক্তিতে আশাবাদী বলে। রণরক্ত সফলতা বলতে কবি কি বুঝিয়েছেন? যুদ্ধ বিগ্রহ, সীমাহীন রক্তপাত, সভ্যতার দ্বন্দ্ব, সভ্যতার বিকাশের যুদ্ধ ও রক্তপাত। তাহলে আমাদের অ্যান্সারটা হবে 4 নাম্বার, যে এই যে সভ্যতার বিকাশের সাথে সাথে আমাদের মধ্যে যে যুদ্ধ হয়, যে রক্তপাত হয়, সেটাকে তিনি এই রক্ত সফলতার সাথে তুলনা করেছেন। তোমরা যদি একটু চিন্তা করে দেখো, তোমরা যারা ইতিহাস পড়েছো তোমরা হয়তো জানো যে আমাদের সভ্যতা কিন্তু ধীরে ধীরে ভাবে বিকশিত হয়েছে। যেমন আমরা যদি প্রথম সভ্যতার কথা বলি, মেসোপটেমীয় সভ্যতা, তারপর বেবিলনীয় সভ্যতা, কেলোডীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, এরকম সভ্যতার মধ্যে দিয়ে কিন্তু বিকশিত হয়েছে। তারপরে যদি আমরা বলি পারস্য সভ্যতা, তারপর হচ্ছে যে তুর্কি সভ্যতা, রোমান এম্পায়ার, এরকম অনেক ধরনের কিন্তু সভ্যতা কিন্তু ছিল। তো এই সভ্যতাগুলো কিন্তু একদিনে ডেভেলপ হয় নাই, বা একদিনে কিন্তু আমাদের মাঝে আসে নাই। বিভিন্ন ধাপ অতিক্রম করে যুদ্ধ বিগ্রহের মাধ্যমে রক্তপাত ঘটেই কিন্তু এই সভ্যতাগুলো বিকশিত হয়েছে, আজকের পৃথিবীর উদয় ঘটেছে। তাহলে এই রক্ত সফলতা দ্বারা কবি বুঝিয়েছেন সভ্যতার বিকাশে যুদ্ধ ও রক্তপাতকে তিনি মূলত ইন্ডিকেট করেছেন। পরবর্তী প্রশ্ন যদি যাই, যে জীবনানন্দ দাশ দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতার কথা বলেছেন কেন? কবি নিসর্গ প্রেমিক বলে, দারুচিনি বনানীর নীরবতা বোঝাতে, সুচেতনা নাগরিক সভ্যতায় দুর্লভ বলে, নাকি জনসমাজে নির্জনতা নেই বলে? তাহলে আমাদের অ্যান্সারটা হবে কিন্তু সুচেতনা নাগরিক সভ্যতায় দুর্বল বলে। অর্থাৎ আমাদের যে এই যে ভালো যে চেতনাটা, এই চেতনাটা এখনো মানুষের মধ্যে নাই, খুবই দুর্লভ, খুবই কম, যার ফলে এ তৈরি করেছেন। কবির মতে কোথায় নির্জনতা আছে? দারুচিনি বনানীর ফাঁকে।
দারুচিনি বনানীর ফাঁকে, ভাঙা বেড়ার ফাঁকে, ফাঁকা মাঠে নাকি ফুল বাগানে? তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা রয়েছে। প্রাণহীন বিবর্ণ নগরে আমি যেন নির্জন দূরতর দ্বীপ, চরণদ্বয় তোমার বোর্ড বইয়ের কোন কবিতাকে নির্দেশ করে? বিভীষণের প্রতি মেঘনাদ, সোনার তরী তাহারই পরে মনে নাকি সুচেতনা? তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে সুচেতনা। এই সুচেতনা কবিতায় কিন্তু এই লাইনগুলো দেওয়া আছে। প্রাণহীন, কোনো প্রাণ নেই, বিবর্ণ, কোনো রং নেই নগরে, আমি যেন নির্জন দূরতর দ্বীপ। এখানে আমি কি থাকবো? আমি নির্জন একটা দূরতর দ্বীপের মধ্যে অবস্থান করবো, বা আমি নিজে একটা নির্জন দূরতর দ্বীপ, যেখানে কোনো কোলাহল নেই, যেখানে কোনো প্রাণ নেই, একটা বিবর্ণ একটা দ্বীপ। ওকে, পরবর্তী প্রশ্ন, যে সুচেতনা কবিতায় কবি প্রাণ কোথায় ঘুরছে? শুভ্র সকালে, রৌদ্র রৌরে, রৌদ্রে, ঘন কুয়াশায় নাকি চন্দ্রালোকে? তাহলে আমাদের অ্যান্সারটা হবে রৌদ্র, অর্থাৎ কড়া তাপের মধ্যে, কড়া সূর্যের মধ্যে তিনি ঘুরতেছেন, যেখানে মানুষে মানুষে হানাহানি, ভেদাভেদ, মারামারি, কাটাকাটি। পরবর্তী প্রশ্ন, সুচেতনা কবিতায় কবি প্রাণ রৌদ্রে ঘুরছে কেন? জীবিকা সংগ্রহের তাগিদে, সংগ্রামী চেতনায় উজ্জীবিত হয়ে, মানুষকে মানুষের মতো ভালোবাসতে, মানুষকে শ্রেণী যে সচেতন করে তুলতে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে মানুষকে মানুষের মতো ভালোবাসতে, তাই তিনি রৌদ্রে ঘোরাঘুরি করছেন। পরবর্তী প্রশ্ন, যে আমি রোদে পুড়ে ঘুরে ঘুরে অনেক কেঁদেছি, সুচেতনা কবিতায় কোন চরণকে নির্দেশ করে? না এলেই ভালো হতো, অনুভব করে দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু, আজকে অনেক রৌদ্র ঘুরে প্রাণ, আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে কোন চরণকে নির্দেশ করে? সেটা হচ্ছে আজকে অনেক রৌদ্র ঘুরে প্রাণ। এই রৌদ্রে ঘুরে তিনি হচ্ছে পৃথিবীকে একটা ভালো সুন্দর সহাবস্থান করে দিতে চান। পরবর্তী প্রশ্ন, যে সুচেতনা কবিতায় কবির মতে মানুষ কার কাছে ঋণী? দেশের, পরিবারের, মহাবিশ্বের নাকি পৃথিবীর? তাহলে মানুষ হচ্ছে সবসময় পৃথিবীর কাছে অবশ্যই ঋণী, পৃথিবী যেহেতু তাকে বাঁচিয়ে রাখতেছে। সুচেতনা কবিতায় কোনটিকে অনেক শতাব্দীর মনীষীর কাজ বলা হয়েছে? পৃথিবীর গভীরতর অসুখ, সমুজ্জ্বল ভোর, রণরক্ত সফলতা নাকি পৃথিবীর ক্রমমুক্তি? তাহলে মনীষীর কাজ কোনটা? মনীষীর কাজ হচ্ছে পৃথিবীর ক্রমমুক্তি। সুচেতনা কবিতায় কার হাত ধরে পৃথিবীর ক্রমমুক্তি হবে? মনীষীর, শিক্ষকের, বুদ্ধিজীবীর নাকি মুনি ঋষির? তাহলে আমরা জানি যে এই মনীষীর হাত ধরেই পৃথিবীর ক্রমমুক্তি সফল হবে বা সম্ভব হবে। পরবর্তী প্রশ্ন যদি দেখি, যে মাটি ও পৃথিবীর টানে মানব জন্মের ঘরে এসে কবি কি অনুভব করেছেন? এসে ভালোই হলো, এসে খারাপ হলো, না এলেই ভালো হতো, না এলেই খারাপ হতো। তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি না এলেই বোধহয় ভালো হতো। শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভোরে চরণটিতে কোন অনুভূতি প্রকাশ পেয়েছে? শিশিরের প্রতি কবির মুগ্ধতা, ভোরের প্রতি কবির মুগ্ধতা, প্রকৃতির মাঝে মুক্তির স্বাদ লাভ, শিশিরের মাঝে মিশে যাওয়া আকুলতা। তাহলে হবে কি প্রকৃতির মাঝে মুক্তির স্বাদ লাভ, অর্থাৎ প্রকৃতিতেই সকল মুক্তি, সকল যত সফলতা সেটাই কিন্তু প্রকৃতির মধ্যেই নিহত আছে। সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে, চরণদ্বয়ে কি প্রকাশ পেয়েছে? কবির স্থান ও সময় চেতনা, সুচেতনা সর্বত্র বিরাজমান নয়, নিঃসঙ্গের সঙ্গে মানবিক বোধের সম্পর্ক। তাহলে আমাদের অ্যান্সার হবে 2 এবং 3, অর্থাৎ ঘ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কবি মনে করেন মানুষের শুভ চেতনা দ্বীপের মতো বিচ্ছিন্ন, সর্বত্র বিস্তারিত নয়, সর্বত্র বিরাজমান। তাহলে আমাদের অ্যান্সারটা হবে দ্বীপের মতো বিচ্ছিন্ন এবং সর্বোচ্চ সেটা বিস্তারিত নয়, সব জায়গার মধ্যে কিন্তু সেটা নেই। তাহলে আমাদের অ্যান্সারটা হবে ক নাম্বার হবে আমাদের সঠিক উত্তর, 1 ও 2 অপশন। এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়, কবিতার এই চরণটিতে কি প্রকাশ পেয়েছে? মানুষের বিফলতা ও সফলতা নিয়ে পরম আশাবাদ, মানুষের বিফলতা ও সফলতার দ্বন্দ্ব অতীতে ছিল, এখনো আছে, মানুষের বিফলতা ও সফলতার দ্বন্দ্ব অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে। তাহলে এই যে চরণটা, এই পৃথিবীর রণরক্ত সফলতা তবু শেষ সত্য নয়, এগুলো শেষ সত্য নয়, মানে ভবিষ্যতেও আরও এগুলো কিন্তু ঘটতে পারে, আরও হানাহানি, মারামারি, আরও রক্তারক্তি কিন্তু ঘটতে পারে। তাহলে এটা হচ্ছে ভবিষ্যতেও থাকবে, অতীতেও ছিল, বর্তমানেও আছে, এবং মানুষের সফলতা এবং বিফলতা নিয়ে পরম আশাবাদ। তাহলে আমাদের এই যে চার নাম্বার যেটা 1 ও 2 3 সেটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হচ্ছে। পরবর্তী যদি প্রশ্নটা দেখি, যে দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন, পরে আছে চরণটিতে কি প্রকাশ পেয়েছে? নবপৃথিবীর উদ্বোধনে মানুষের ত্যাগ, জাতিতে জাতিতে বিরাজমান বৈরিতা নাকি ভালোবাসা, হিংসা ও দেশের সহাবস্থান? তাহলে আমাদের 1 এবং 3 সেটা হচ্ছে সঠিক উত্তর, যে নবপৃথিবীর উদ্বোধনে, নতুন পৃথিবীর আহ্বানে মানুষেরা কিন্তু ত্যাগ করতেছে, নিজেদের জীবন ত্যাগ করে। এই যে যুদ্ধগুলো হয়, মানুষ কিন্তু একটা নতুন সমাজকে, নতুন দেশকে উন্মোচিত করার জন্য তাদের প্রাণ বিলিয়ে দেয়।
পরবর্তীতে ভালোবাসা ও হিংসা দেশের সহাবস্থান, ভালোবাসাও থাকে আবার মানুষে মানুষে হিংসা বিদ্বেষ এগুলো কিন্তু থাকে। তাহলে আমাদের 1 এবং 3 খ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন যে আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে আমরা তার তরে একটি সাজানো বাগান চাই, তার মাঝে তার থেকে একটি সাজানো বাগান চাই, একটা সুন্দর পৃথিবী চাই। আজ যে শিশু মাত্র ভূমিষ্ঠ হয়েছে তার থেকে আমরা কি আশা করি? তার থেকে একটা সুন্দর পৃথিবী আমরা আশা করতে পারি। উদ্দীপকে উল্লিখিত সাজানো বাগান সুচেতনা কবিতার কোন প্রসঙ্গের প্রতিনিধি? সুচেতনা, ভালো মানব সমাজ, দারুচিনির বন নাকি দূরতর দ্বীপ? তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হবে ভালো মানব সমাজ। এই ভালো মানব সমাজেই কিন্তু পারে আমাদের ভালো একটা পৃথিবী তৈরি করে দিতে। পরবর্তী প্রশ্ন দেখি যে উদ্দীপক ও সুচেতনা কবিতার মাঝে মিল আছে সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে, মানব জন্মকে আপাততভাবে অনাকাঙ্ক্ষিত অনুভবে নাকি প্রবল আশাবাদ প্রকাশে? তাহলে আমরা হবে 1 এবং 3 সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয় এবং প্রবল আশাবাদ প্রকাশে। পরবর্তী প্রশ্নে যাই যে যত ক্লান্তি যত ব্যথা যাক না সব দূরে, আজ শিশির বেজা বোরে। অর্থাৎ যত ক্লান্তি আছে যত হতাশা আছে মানুষের মনে এগুলা কবি ভাবতেছেন বলতেছেন যে এগুলা সব দূরে চলে যাক। কি থাকবে? আজ শিশির বেজা ভুরে সেগুলো সব দূরে চলে যাক। উদ্দীপকের বিষয়বস্তু বোর্ড বইয়ের কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? সোনার তরী, সুচেতনা, পদ্মা নাকি বিদ্রোহী? তাহলে অবশ্যই আমাদের অ্যান্সার হবে কি সুচেতনা। একটা ভালো চিন্তা চেতনা করার যে মন মানসিকতা সেটা। উদ্দীপকের বিষয়বস্তু, হ্যাঁ এটা হচ্ছে আমরা অ্যান্সার করেছি। পরবর্তী প্রশ্ন উদ্দীপক ও কবিতা উভয় ক্ষেত্রে কি প্রকাশ পেয়েছে? নৈরাশ্য ও আশার টানাপূরণ, প্রকৃতির মাঝে মুক্তির আস্বাদ নাকি প্রকৃতি ও মানব মনের সম্পর্ক? তাহলে প্রকৃতি ও মানব মনের সম্পর্ক এবং প্রকৃতির মাঝে যে মুক্তি, প্রকৃতির মাঝেই মুক্তি, প্রকৃতির মাঝেই সফলতা। ঠিক আছে, এই প্রকৃতি প্রদত্ত সফলতা না হলে আসল সফলতা হবে না, সেটা শেষ সফলতা নয়। নৈরাশ্যটা আশার টানাপূরণ, এটা আমাদের অ্যান্সার হচ্ছে না। তাহলে 2 এবং 3 হবে আমাদের সঠিক উত্তর, গ নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এই হচ্ছে আমাদের সুচেতনা কবিতার গুরুত্বপূর্ণ এমসিগুলা সম্পর্কে তোমাদের আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা এখান থেকে বুঝতে পেরেছো যে মূল থিমটা আসলে কবি কি বুঝাতে চেয়েছেন। তো তোমাদের হচ্ছে পরবর্তী ক্লাসে সবার সাথে দেখা হবে। সবাই হচ্ছে বি একাডেমি পেজটা যারা এখনো ফলো করো নাই দ্রুত ফলো করে দাও, আর যারা ইউটিউব চ্যানেলে দেখতেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সবার সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।